করেছে। তার মানে হলো ইসলাম বিষয়ে যে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়, বিষয়টা এরকম না। মানে ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে সব অনেকগুলো বিষয়ই আছে, তার মধ্যে ইসলাম বিষয়ও একটা আছে। এবং শুধু ইসলাম না, হিন্দুদের বিরুদ্ধেও ছড়ানো হয়, ভারতীয়রাও ছড়ায়, আবার বাংলাদেশেরাও ছড়ায়, এরকম অনেক কিছু হয়। অনেকগুলো ডাইমেনশন আছে। তা আমরা চেষ্টা করব আমরা নিজেরা কোনো প্রকার ভুল তথ্য ছড়াবো না। মানে ইসলামের বিরুদ্ধে যারা প্রচারণা চালায় তাদের বিরুদ্ধে যে আমরা ভুল তথ্য ছড়াবো, সেটা যেন আমাদের মাধ্যমে না হয়। আমরা একজন আলেম, আর একজন আলেম যে কোনো কিছু ছড়ানোর আগে সে অবশ্যই যাচাই করে নেবে, এটাই হলো একজন আলেমের গুণ। সেই বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব। তো এই আলেমের মাধ্যমে যেন এই ভুলটা না হয়। আর দ্বিতীয়ত, আমাদের বিরুদ্ধে যে ভুলগুলো ছড়ানো হয় ওগুলো যেন আমরা যাচাই করে আমরা নিজেদের মধ্যে আবার প্রচার করতে পারি যে হ্যাঁ, এটা ভুল, এটা সঠিক। আজকের পুরো সেশনটার এটাই হলো মূল উদ্দেশ্য, যে আমরা নিজেরা ভুল ছড়াবো না, এবং অন্যরা কোনো ভুল ছড়ালে সেটা আবার আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা পরেরটে যাই, যে ফ্যাক্ট চেকিং কি। এখানে আসলে আহ প্রথমে আমাদের জানা উচিত যে ফ্যাক্ট চেকিং বিষয়টি কেন আসলো। কারণ এই তথ্য প্রযুক্তির দিকে এখন যখন অনেক বেশি তথ্য ছড়ানো হচ্ছে, আগে একটা চিঠি আরেক জায়গায় যাইতে অনেক দিন সময় লাগতো। একটা দেশে কোনো একটা গুজব ছড়াইলে সেটা আরেক দেশে যাওয়ার জন্য বছরের পর বছর লাগতো, কিন্তু এখন সেটা সেকেন্ডেই সম্ভব। তো এই জন্য ফ্যাক্ট চেকিংটা বিষয়টা সামনে আসছে। সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা যখন দেখলো যে সমাজের মধ্যে আহ, গুজব অনেক বেশি ছড়াচ্ছে, তখন ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা শুরু করেছে। সেই জায়গা থেকে এই সত্য যাচাই, এটার একটা ইংলিশ ভার্সন হলো ফ্যাক্ট চেকিং। তাহলে কোনো দাবি, বক্তব্য, সংবাদ, ছবি, ভিডিও বা সত্য তথ্য আংশিক সত্য নাকি মিথ্যা তা নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে যাচাই করার প্রক্রিয়াই হলো ফ্যাক্ট চেকিং। এটার মূল উদ্দেশ্য হলো যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যত প্রকার তথ্য আমাদের সমাজে ছড়ানো হয় সেটা শনাক্ত করা, যে সেটা আসলে কি সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে সেটা কি, মানে সত্য জিনিসও যে আবার উদ্দেশ্যমূলক ভাবে ছড়ানো হইতে পারে, সেটাও আমরা আজকে জানার চেষ্টা করব। সেটা না মানে প্রোপাগান্ডা কিনা। প্রোপাগান্ডা মিথ্যাও হইতে পারে, সত্যও হইতে পারে, মানে সত্য তথ্য দিয়ে মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো যাইতে পারে। তো এই সব মিলিয়ে একটা রায় দেওয়া যে এই তথ্যটা ভুল ছিল অথবা সঠিক ছিল। ভুল থাকলে কেন ভুল, কি দিক থেকে ভুল, কিভাবে আমরা ভুলটা বের করেছি, এই পুরো প্রসেসটা জানিয়ে একপর্ট দেওয়া, যা আমরা জানতে পেরেছি এটা এই জায়গায় ভুল, ওই জায়গায় ভুল, এই কারণে এই ভুলটা ছড়িয়েছে, আমরা এই এই টুলস দিয়ে এই জিনিসটা আমরা যাচাই করেছি। এই সব কিছু মিলিয়ে একটা প্রতিবেদন তৈরি করা, সেটাই হলো ফ্যাক্ট চেকিং। ফ্যাক্ট চেকিং আসলে কি কি বিষয়ে হয় আপনারা নিচে যদি আপনারা দেখেন, সংবাদ, একটা নিউজ মিডিয়া, মূলধারার মিডিয়া তারাও কিন্তু ভুল করতে পারে, ভুল হয়ে যেতে পারে। তো তাদেরটা, তারা ইচ্ছা করেও ভুল করতে পারে, আবার ভুলেও ভুল হয়ে যেতে পারে। তাদেরটা হলো সংবাদ। এই সংবাদ যা করাও হইতে পারে ফ্যাক্ট চেকিং। কিছু কিছু মিডিয়া তারা নিজেরাই আবার ফ্যাক্ট চেকিং করে, নিজেদের নিউজ যেমন করে তাড়াতাড়ি অন্যরা অন্যদের নিউজও করে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর বাইরেও অনেক মিডিয়া আছে নিজেরাই নিজেদের ফ্যাক্ট চেকিং করে সেটা প্রতিবেদন প্রকাশ করে। রাজনৈতিক বক্তব্য ফ্যাক্ট চেকিং হইতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে পোস্ট গুলো হয়, সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়েই সবচেয়ে বেশি ফ্যাক্ট চেকিং হয়ে থাকে। তারপরে ভাইরাল ছবি, ভিডিও, এগুলোর ফ্যাক্ট চেকিং হতে পারে। তারপরে স্বাস্থ্য বিষয়ক দাবি, বিশেষ করে করোনার সময় এই বিষয়টা বেশি ছড়িয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত তথ্য, যে এটা আবিষ্কার হয়েছে, ওটা আবিষ্কার হয়েছে, কিন্তু দিন শেষে গেল যে সেটা আবিষ্কার হয়নি। অর্থনীতি ও পরিসংখ্যান, আহ, কেউ দাবি করলো যে অর্থনীতি এতটুকু হয়েছে, এতটুকু, বা পরিসংখ্যান বললো যে বাংলাদেশে মানে ছেলেদের সংখ্যা বা মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, বা যা 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 ইচ্ছা তাই ছড়াইতে পারে। সেই জায়গা থেকে যাতে আহ, এই বিষয়গুলোতে
ফ্যাক্ট চেকিং হতে পারে। এই কোর্সে আসলে কি থাকছে, ফ্যাক্ট চেকিং কেন জরুরি এটা আমরা জানার চেষ্টা করব, কোরআন হাদিসের সাথে ফ্যাক্ট চেকিং আসলে কতটুকু রিলেটেড। তারপরে আমরা চেষ্টা করবো যে আহ, কিভাবে আমরা বিশ্বস্ত সূত্র জান। ফ্যাক্ট চেকিং এর সবচেয়ে মূল বিষয় হলো সূত্র, অর্থাৎ সূত্র কি বলে সেটা জানার চেষ্টা করাই হলো ফ্যাক্ট চেকিং। তারপরে ফেক অ্যাকাউন্ট, বট অ্যাকাউন্ট, অ্যালগোরিদম, ফেসবুক বা ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করব। বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিছু কেস স্টাডি জানার চেষ্টা করব। এরপরে দৈনন্দিন ব্যবহারের জন্য কিছু চেকলিস্ট থাকবে, যা আমরা যখন ফেসবুক বা কোনো নিউজ দেখবো তখন আসলে আমাদের কাজ করা উচিত, সেগুলো বিষয়ে আমাদের একটা চেকলিস্ট থাকবে, সেটা আমরা। তাহলে প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে ফ্যাক্ট চেকিংটা আসলে কেন প্রয়োজন। 1400 বছর আগে তাবাইয়ুন একটা, যেটা আমি শুরুতেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সেখানে ফাতাবাইয়ানু, এই যে পরিভাষা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যাচাই করো। এটা 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে এই যাচাই করার শিক্ষা দিয়েছেন। আর ফ্যাক্ট চেকিং আসলো এই কিছুদিন আগে, যখন আমরা এই তথ্য প্রযুক্তির, এর আগেও যে ছিল না এরকম না। বিভিন্ন একাডেমিক টুলস ছিল ফ্যাক্ট চেকিং এর জন্য। যেমন ধরেন কোনো একটা বিজ্ঞানী কিছু একটা দাবি করলো, সেটার যাচাইয়ের জন্য কিন্তু অনেকগুলো ধাপ ছিল, 5 থেকে 6টা ধাপ। এরপরে আমরা আলেমরাও কিন্তু নতুন নতুন বিভিন্ন ধাপ তৈরি করেছি আমাদের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, যাতে কোনো প্রকার ভুল তথ্য না ছড়ানো হয়, যেমন জাল হাদিস না ছড়ানো হয়। এরকম অনেক কিছু, অনেকগুলো শিক্ষা ব্যবস্থায় হয়েছে। কিন্তু কোরআন যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে এটা এর আগে দেখা যায়নি ইতিহাসে। তো 1400 বছর আগে কোরআন আমাদেরকে ফ্যাক্ট চেকিং, বর্তমান যুগোপযোগী একটি বিষয় ফ্যাক্ট চেকিং এর বিষয়ে আমাদেরকে জানিয়েছে। তো একজন আলেম হিসেবে আমরা যদি এই বিষয়টি বর্তমান না জানি, তাহলে এটা আমাদের জন্য লজ্জা হয়ে থাকবে। আবার আমরা আলেম হিসেবেই যদি আবার ভুল তথ্য বেশি ছড়াই, সেটাও আমাদের জন্য লজ্জা হবে। এই জন্য আমাদের গুরুত্ব হলো আমরা ফ্যাক্ট চেকিং শিখবো। এটাই হলো ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন। তারপরও আমি কিছু এখানে বিষয় নোট করেছি। প্রতিদিন গড়ে একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শত শত পোস্ট দেখেন, এর মধ্যে কোনটা সত্য আর মিথ্যা এটা জানা কিন্তু কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনার মধ্যে যদি ফ্যাক্ট চেকিং বিষয়গুলো জানা থাকে, তাহলে আপনার মধ্যে একটা কৌতূহল থাকবে, আচ্ছা এটা একটু যাচাই করে দেখি। এই কৌতূহলটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর উম, সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এরপরে একজন আলেমের কথার সামাজিক প্রভাব অনেক বেশি। এখন তিনি মেম্বারে দাঁড়িয়েও একটা ভুল তথ্য দিয়ে ফেলতে পারেন। আমার পরিচিত একজন ভাই ছিল, সে খুতবার মধ্যে একটা ভুল তথ্য ছড়ানোর কারণে সেটা আবার ভাইরাল ভিডিও হয়ে গেছে। সেই ভিডিও কিভাবে ডিলিট করা যায় এই জন্য আমার সাথে অনেকদিন যোগাযোগ করেছিল। এ আমার সাথে এইভাবে যোগাযোগ করলো, এটা সে যদি ফ্যাক্ট চেকিং সম্পর্কে জানে, তাহলে কিন্তু তার এই পর্যন্ত আসার দরকার ছিল না, হওয়ার সম্ভাবনাটা কম হয়েছিল, কম থাকতো। আমরা দেখেছি করোনার সময় একজন আলেম, মানে করোনার বিভিন্ন প্রেসক্রিপশন দেওয়া, তারপরে ধরেন আরো অনেক কিছু নিয়ে বেশ কিছু বিষয় বক্তব্য ভাইরাল হয়েছিল, যে একজন আলেম কিভাবে বিজ্ঞান বিষয়গুলোতে এমন ভাবে কথা বলেছিল যে উনি ফেসবুকে যা দেখে তাই তিনি ওটা বলতেন। এজন্য সবাই তাকে অনেক গালিগালাজ করেছিল। তো আমরা এই ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা সেই বিষয়গুলো, যে আমি যখন নিজে উম, বয়ান দিতে যাব মসজিদে, তখন আমার মধ্যে এই বিষয়টা অবশ্যই যদি কৌতূহল থাকে, যেটা আসলে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে জানার চেষ্টা করি। বিজ্ঞান বিষয় হোক, সেটা স্বাস্থ্য বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আপনার মধ্যে যদি ফ্যাক্ট চেকিং বিষয়টা জানা থাকে, তাহলে যে কোনো কিছু আপনি যাচাই করতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা হলো, আপনি ভালো নিয়তে প্রচার করলেন, যে কওমি মাদ্রাসা অনেক ভালো কিছু একটা করছে, যে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হলো কওমি মাদ্রাসা, এটা বিবিসি তে প্রকাশিত হয়েছে। একজন এটা ভুলভাল একটা কার্ড বানায় আপনার কাছে দিয়ে দিল, আপনি বললেন বাহ এটা তো ভালো, সুন্দর তথ্য, আপনি শেয়ার দিয়ে দিলেন। তা আপনার কিন্তু নিয়ত ভালো, কিন্তু দিন শেষে এটা কিন্তু ক্ষতি হচ্ছে, মানুষ গালিগালাজ করছে, এই যে হুজুর মানুষ ভুল তথ্য ছড়ায়। এই জিনিসগুলো যাতে না হয়
এটার জন্য আমরা ফ্যাক্ট চেকিং শেখার চেষ্টা করব। আজকে আমি আপনাদের আহ সাংবাদিকতায় অথবা প্রযুক্তির যুগে অথবা ফ্যাক্ট চেকিং এ অথবা গুজব বিষয়ক যত প্রকার একাডেমিক আলোচনা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের শেয়ার করবো। সেটা হলো এই যে মডিউল 2 নামে যে জিনিসটা দেখতেছেন, সেটা হলো যে ফেক নিউজ কি। এটার মডেল, এটার পরিচয় করানোর জন্য একজন গবেষক এই বিষয়ে এই তিনটা টার্ম নিয়ে আসছেন। সেটা হলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আর ম্যাল ইনফরমেশন। এই তিনটা জিনিস আসলে কি? তিনটা জিনিসের মধ্যে মিস ইনফরমেশন হলো ভুল তথ্য ছড়ানো অনিচ্ছাকৃত। মানে আপনার কাছে কেউ একজন একটা ভুল তথ্য দিল, আপনি সেটা ভুল ছড়াইলেন, অথবা আপনি নিজেই একটি ভুল তথ্য ছড়াইলেন, কিন্তু আপনার এটা উদ্দেশ্য না যে আপনি ইচ্ছা করেই সেটা ভুল তথ্যটা মানুষকে দেওয়ার চেষ্টা করতেছেন। এটাকে বলে মিস ইনফরমেশন, খতা, আরবিতে যেটা খতা বলে, সাধারণ ভুল। ডিসইনফরমেশন হলো ইচ্ছাকৃতভাবে তৈরি তথ্য, মিথ্যা তথ্য, যা আপনি ইচ্ছে করেই কারণ নামে মিথ্যা বানোয়াট তথ্য দিচ্ছেন, দিয়ে সেটা আবার ছড়াচ্ছেন, সেটাকে বলে ডিসইনফরমেশন। আর মেল ইনফরমেশন হলো মানে তথ্যটা সত্য, কিন্তু আপনি কোনোভাবে কারো ক্ষতি করার জন্য এই তথ্য প্রকাশ করতেছেন। তাহলে আপনি যদি দেখেন যে আপনি হয়তো কোনো একটা পুরাতন একটা ফটো শেয়ার করলেন, যেটা আসলে আপনি জানেন না আহ, যে এটা সত্য না মিথ্যা, আপনি শেয়ার করে দিলেন, এটা একটা হইতে পারে। আরেকটা হলো যে আপনি আহ কোনো একজন ব্যক্তি সমাজে অনেক প্রসিদ্ধ, তার বিরুদ্ধে কোনো আপনি দুর্নাম খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এআই দিয়ে একটা তার বিরুদ্ধে ছবি বানিয়ে ফেসবুকে শেয়ার করলেন, তাহলে এটা হবে ডিসইনফরমেশন। আর মেল ইনফরমেশন হলো এটা আপনি জানেন যে একটা লোক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এতদিন পর্যন্ত আমরা তার ব্যাপারে কোনো কিছু জানি না, হঠাৎ করে আপনি একটা তথ্য পাইলেন যে তিনি অমুক জায়গায় জুতার বাড়ি খেয়েছিলেন, এরকম কিছু একটা, কিন্তু এটা কেউ জানে না। এখন সামনে নির্বাচন, তিনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনি কি করলেন? সেই ছবি সারা দেশে ছড়িয়ে দিলেন, ভাইরাল করে দিলেন। তা ঘটনা সত্য, ওই আলেমের হয়তো কোনো কারণে মানে অন্যায় ভাবে তার উপর জুলুম করছে, যে হয়তো জুতা ঢিল দিছে, এটা তার উপর জুলুম হয়েছে, ঘটনা সত্য। তখন আপনি এই সত্য ঘটনায় যে দেখেন এই আলেম কিভাবে জুলুমের শিকার হয়েছিল, আপনি নিজেই বললেন যে জুলুমের শিকার হলো, কিন্তু মাঝখান দিয়ে কি হলো, ওনার একটু ডিফেম তৈরি হলো, মানে একটু ক্ষতি হলো, মানহানি হলো। এই বিষয়টি হলো মেল ইনফরমেশন। তো আমরা যদি জানার চেষ্টা করি যে মেল ইনফরমেশনটা কি, মেল ইনফরমেশনটা আসলে অনেকটা গীবত। যে গীবত হলো কারো ব্যাপারে সত্য তথ্য কিন্তু ছিল দোষ, সেটা তার অগোচরে অন্যের কাছে প্রকাশ করা। তারপরে চগলখুরি করা, এটাও কিন্তু সত্য তথ্য দিয়েও হতে পারে। আরেকজনের বিরুদ্ধে লেগে দেওয়া, মানে একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া, এটা হতে পারে। এটা আসলে গীবত আর নামিমার সাথে যায়। আর ডিসইনফরমেশন যেটা, এটা আসলে কারো বিরুদ্ধে তুহমত দেওয়া। ডিসইনফরমেশনটা আমরা তুহমতের সাথে মিলাইতে পারি। এরপরে আমরা জানার চেষ্টা করি যে কোরআন এবং হাদিসের সাথে ফ্যাক্ট চেকিংটা কিভাবে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা হুজরতে একটি প্রেক্ষাপটে বলেছিলেন যে, হে ঈমানদাররা, যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি, ফাসেক অথবা যে কোনো ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, তাহলে তোমরা সেটা যাচাই করো। যাচাই এজন্য করবে যে যাতে করে তোমরা পরবর্তীতে কোনো এই ভুল তথ্য ছড়ানোর আগেই যাতে কারো ক্ষতি না করে বসো, এরপরে এটার কারণে তোমরা আবার অনুতপ্ত না হও। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ফাতাবাইয়ানু, তোমরা যাচাই করো। যে কোনো তথ্য হতে পারে, বিনাবাইন মানে তথ্য, সংবাদ। এটা যে কারো বিরুদ্ধে হতে পারে, সত্য তথ্য হতে পারে, ভালো তথ্য হতে পারে, মানে খারাপ তথ্য হতে পারে, মিথ্যা হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা
এটা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যতা যাচাইয়ের জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। এটাই হলো এই আয়াতের মূল বার্তা। এরপরে আমরা জানার চেষ্টা করবো যে হাতে আসলে আমাদেরকে ফ্যাক্ট চেকিং বিষয়ে কি কি বলা হয়েছে। তো আমাদের যে অভ্যাস, ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে আমাদের যে অভ্যাসগুলো আছে, আহ তামিম ভাই একটু বলবেন যে আমাকে শোনা না, এখানে একটু ডিস্টার্ব। জি, শোনা যাচ্ছে। আপনাকে শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু ডিসকানেক্ট হয়েছিল, তো ঠিক আছে। হাদিসের আলোকে তাহলে আমরা ফ্যাক্ট চেকিং বিষয়টি জানি, সেটা হলো যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে ব্যক্তি যা কিছু শোনে তাই বর্ণনা করে বেড়ায়, তাহলে সেটা তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমাদের কাছে একটা ফেসবুক পোস্ট আসলো, আমি সাথে সাথে সেটা শেয়ার দিলাম, তাহলে এটা ভুল তথ্য ছড়ানো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জায়গা থেকে আমি বলতেছি, আমার জন্য ভুল তথ্য ছড়ানোর যথেষ্ট, মানে আমিও গুজববাজ হয়ে গেলাম, এটাও হতে পারে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে যে মিথ্যা মনে হওয়া কথা আমার নামে বর্ণনা করে, সেও মিথ্যাবাদীদের একজন। মানে আপনি মিথ্যা তথ্য, মিথ্যা হাদিস দিলেন না, কিন্তু আপনি যাচাই না করে, এটা বুখারী শরীফে আছে না নাই, মুসলিম শরীফে আছে না নাই, এটা যাচাই না করে আপনি দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, যাচাই না করে, তাহলে আপনিও একজন মিথ্যাবাদী। মানে আপনি নিয়েছেন আরেকজনের থেকে, সে একজন বড় আলেম, আপনি যাচাই না করে আপনি সাথে সাথে বলে দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আপনি সেই মিথ্যাবাদীর জন্য, এবং যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বললে যে ধরনের, যে ফামাকা আদাহু, সে জাহান্নামে তার স্থান বানিয়ে নিল, সেই হুকুমের মধ্যে সে পড়ে যাবে। তার মানে আপনি যাচাই না করে কোনো তথ্য ছড়ালে আপনি মিথ্যাবাদী যেমন হয়ে যেতে পারেন, সেরকম আপনি ফ্যাক্ট চেক না করে আপনি যদি কোনো তথ্য ছড়িয়ে দেন, আপনি গুজববাজ হয়ে যেতে পারেন। এজন্য আমাদের এই হাদিসের সতর্কবার্তা থেকেও আমাদের এই বিষয়টি আমাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়া উচিত, বিশেষ করে একজন আলেম হিসেবে। তারপরে আমরা জানার চেষ্টা করব যে আসলে আমাদের মধ্যেও ফ্যাক্ট চেকিং, আমরা যে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমাদের মধ্যে ফ্যাক্ট চেকিং বিষয়টা কিভাবে জড়িত আছে। সেটা হলো ইলমুর রিজাল, প্রথম সিস্টেমেটিক ফ্যাক্ট চেকিং। অর্থাৎ হাদিসের সনদ যাচাইয়ের জন্য, বা হাদিসের এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে কিনা সেটা যাচাইয়ের জন্য যে আমরা আহ, জ্ঞানটা ব্যবহার করি, সেটাই হলো ইলমুর রিজাল। আর এটা ফ্যাক্ট চেকিং এর প্রাথমিক একটা সিস্টেম, যেটা আমাদের একাডেমিক পরিসরে সেই আদিকাল থেকে একাডেমিক যতগুলো আহ, ধাপ এসেছে, সবগুলোর মধ্যে আমরা বলতে পারি যে ফ্যাক্ট চেকিং এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম হলো ইলমুর রিজাল। ইলমুর রিজালে আপনার দেখা হয় যে এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, মাঝখানে কেউ বাদ গেছে কিনা, বা প্রত্যেকে, যত সনদের মধ্যে যত ব্যক্তি থাকেন তাদের প্রত্যেকের জন্ম, তাদের যার কাছ থেকে হাদিসটা নিচ্ছেন তার জন্ম মৃত্যু, এই সবগুলো দেখা হয়। তার সততা দেখা হয়, তার স্মৃতিশক্তি দেখা হয়, তিনি আসলে কতটুকু যোগ্য, তাকে বিশ্বাসযোগ্য কিনা। বুখারী শরীফের আহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি নিজেও অনেক লাখ লাখ হাদিস তিনি সংগ্রহ করেছেন, 15 লাখ মতো হাদিস, কিন্তু তিনি প্রকাশ করেছেন মাত্র 7 থেকে 8 হাজার, 8 হাজার। তো এই যে তিনি এত যাচাই করে, আপনারা অবশ্যই জানেন যে তিনি ঘটনা একটা, তার ব্যাপারে একটা ঘটনা আছে যে তিনি কোথাও হাদিস অনেক কষ্ট করে সংগ্রহ করতে গেছেন, কিন্তু দেখা গেছে ঘোড়ার সাথে প্রতারণার কারণে তিনি সে হাদিসটা সংগ্রহ করতেছেন না, এটা আপনারা জানেন। তো এই যে কত সতর্ক হয়ে তিনি হাদিসের ক্ষেত্রে করতেছেন, এই জিনিসটা একজন হাদিসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যে বিধায় এই জ্ঞানটা অনেক বেশি সিস্টেমেটিক হয়েছে। ইলমুর রিজাল অনেক বড় একটা সমৃদ্ধ জ্ঞান। তো সেটা এখন আমরা যদি হাদিসের বাহিরে অন্য অনেক কিছু তথ্য আছে, সেগুলো যদি আমরা যাচাই করতে যাই, সেটার বর্তমান, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এখন আমরা কোনো ব্যক্তি ব্যক্তি গিয়ে আমরা কোনো কিছু যাচাই করতে পারি না। যেটা শুরুই হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমাকে সোশ্যাল মিডিয়া দিয়েই যাচাই করতে হবে। বিভিন্ন টুলস আছে, আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা দেখবেন
কিভাবে রিভার্স ইমেজ সার্চ দিতে হয়, কিভাবে একটা ভিডিও, এটা শুরুটা কোথায়, এটা কি আজকের ভিডিও নাকি সেই 2015 সালের ভিডিও আজকে ছড়ানো হচ্ছে, সেটা আপনি কিভাবে সার্চ দিয়ে বের করবেন। আপনি নর্মালি সার্চ দিলে পারবেন না, কিছু টুলস আছে, সেগুলো দিয়ে সার্চ দিলে আপনি সহজে খুঁজে পাবেন। তো সেই টুলস গুলো আপনারা জানবেন ইনশাল্লাহ। তো এখানে আমি বলার চেষ্টা করলাম যে এলমো রেজাল্ট হলো আমাদের আলেমদের জন্য অনেক বড় একটা চেকিং এর প্রাথমিক ধাপ। তো আমরা যদি ওটাতে অভ্যস্ত হয়ে থাকি যে একজন আলেম যে কোনো কিছু, কোনো হাদিস বা অন্য কিছু ছড়ানোর আগে যেহেতু কিছু যাচাই করে থাকে, এটা যদি অভ্যাস থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ফ্যাক্ট চেকিং এর হ্যালো। জি, শোনা যাচ্ছে? নোমান ভাই, শোনা যাচ্ছে? জি ভাই আচ্ছা, বলেন। আচ্ছা, এরপরে আমরা পরের বিষয়তে যাই যে আমরা কোনো বিশ্বস্ত, আমরা তো অবশ্যই অনেকগুলো টুলস শিখবো, কিন্তু এখন আমরা চাইলে আহ, কিছু বিষয় আমরা এখানে জানার চেষ্টা করি যে প্রাথমিকভাবে নর্মালি যে কোনো নিউজ একটা আমার ফেসবুকে আসলো, তারপর সেটা শেয়ার করার আগে আমি আসলে কি করতে পারি। এটা সংক্ষিপ্ত পদ্ধতি হলো শিফট। সেটা হলো শিফটের 4টা অক্ষর আছে, SIFT। এই 4টা অক্ষরের মধ্যে 4টা বিষয় আমাদেরকে বলার চেষ্টা করেছে। এস তে হলো স্টপ, মানে আপনি কোনো কিছু শেয়ার করার আগে আপনি একটু ভাবুন যে এটা আসলে সত্য কিনা, একটু মানে বিরতি নিলেন, এটাই আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে যেখান থেকে আপনি তথ্যটা পেলেন, হতে পারে একজন আলেম, অথবা হতে পারে একজন সাংবাদিক, বা কোনো একজন পপুলার ব্যক্তি, বা একটা প্রমিনেন্ট একটা মিডিয়া, যে কোনো মূলধারার মিডিয়া এটা হতে পারে, সেটা আপনি দেখবেন যে এটা আসলে যাচাই জানার চেষ্টা করবেন যে এটা কোত্থেকে আসলো। এটা হলো আপনার প্রথম কাজ। দ্বিতীয় দ্বিতীয় কাজ, এরপর তৃতীয় কাজ হলো যে আপনি তো এখন জানলেন, ধরেন প্রথম আলো, সময় টিভি বা কোনো একটা মিডিয়া জানলেন, অথবা ধরেন মামুনুল হক সাহেব শেয়ার করছেন বা অন্য কোনো বড় কোনো আলেম শেয়ার করেছেন, এই সবগুলো আপনি জানলেন। এটা আপনি দ্বিতীয় ক্রস চেকিং করবেন, ভেরিফিকেশন করবেন, সেটা আরেকটা মাধ্যম দিয়ে আপনি জানার চেষ্টা করবেন। আচ্ছা, এই মিডিয়া শেয়ার করছে, তাহলে আমি আরেকটা মিডিয়াতে দেখি। তারপরে আহ এই আলেম শেয়ার করছেন, তাহলে আমি আরেকজন আলেমের কাছ থেকে দেখি যে উনি কি বলেন। এই বিষয়টা আপনার তৃতীয় কাজ হলো যে আপনি ভেরিফিকেশন করবেন, সোর্স ভেরিফিকেশন কয়েকটা এভাবে ঠিক মাধ্যমে করতে পারেন। করবেন, ক্রস চেক করবেন। এরপরে চতুর্থ কাজ হলে আপনি আহ, যে এটার মূল তথ্যটা থেকে এসেছে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশে এখন সবচেয়ে বড়, আহ, অনেক বেশি মেধাবী হিসেবে অমুক নাজমুল ইসলাম মেধাবী হিসেবে, এটা একটা ভালো তথ্য, মানে মিথ্যা, খারাপ, নেতিবাচক না, ভালো বললাম যে মিশরে বাংলাদেশি একজন প্রথম হয়েছে নাজমুল ইসলাম নাম। তাহলে এটা আমি তথ্য দিলাম, তাহলে আপনি প্রথমে একটু ভাবেন যে ভাই দেখি, ভাই এটা শেয়ার করলে, আচ্ছা এটা কি সত্য কিনা। আমি যতই ভালো বিশ্বস্ত ব্যক্তি হই না কেন, আপনাকে এই কাজটা করতে হবে। দ্বিতীয় হলো যে আমার আইডি থেকে শেয়ার হয়েছে কিনা, কারণ আমার আইডি থেকে, আমার অনেকগুলো আইডি থাকতে পারে, আমি হয়তো অনেক বেশি পপুলার ব্যক্তি, তাহলে দেখা গেছে যে আমার নামে অনেকগুলো আইডি চালিয়েছে। তাহলে আমাকে যাচাই করতে হবে যে ধরেন আপনি যদি একজন বড় আলেমের যান, তাহলে দেখবেন যে ওনার হয়তো লাখ লাখ ফলোয়ার আছে। আপনি যাচাই করার চেষ্টা করবেন, কিন্তু যেগুলো ফেক থাকবে সেগুলো লাখ লাখ ফলোয়ার থাকবে না। সবুজ টিক থাকলেই যে সেটা আবার সত্য হবে তা কিন্তু না। আপনাকে দেখতে হবে যে আসলেই মূল ব্যক্তি চালায় কিনা। যেমন লেখা আছে বাবু নগরী, অথবা লেখা আছে আইয়ুবী, আহ, কিন্তু দেখা গেল যে পরে লেখা আছে ফ্যান ফ্যান পেজ, অর্থাৎ মামুনুল হক লেখা কিন্তু পরে লেখা ফ্যান পেজ। তার মানে কি, ওটা মামুনুল হক নিজে চালাচ্ছেন না, অন্য কেউ চালাচ্ছে। এই জিনিসটা আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে। তৃতীয়বার হলো তৃতীয় কাজ হলো যে আপনাকে ক্রস চেক করতে হবে। আমি যখন একটা তথ্য দিলাম নাজমুল ইসলাম মিশরে প্রথম, তাহলে আপনি যাচাই করেন যে মিশরে তো আরেক ভাই থাকে,
মিশর নিয়ে লেখালেখি করে, বা ধরেন এটা আল আজহারের তথ্য দিচ্ছি, তাহলে আজহারের আরেকজনকে আইডিতে গিয়ে দেখেন উনি হয়তো শেয়ার করছে কিনা, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। এরপরে আপনাকে যাচাই, আচ্ছা আমি কিন্তু বাংলাদেশে থাকি এবং আমার আল আজহারে আমি নিজেই নাই, তাহলে আমি যখন বলতেছি মিশরের আল আজহারে নাজমুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছে, তাহলে এই তথ্যটা আমি কিভাবে পেলাম? আমি তো নিজে মিশরে থাকি না। এই প্রশ্নটা আপনার মধ্যে আসতে হবে যে এটার প্রথম সোর্স কে। এবং আমি আমার পোস্টে লিখেও দিলাম না যে অমুক জানিয়েছি। তার মানে কি, আপনাকে এখন প্রথম সোর্সটাকে এটাকে আপনাকে জানতে হবে। আমি যদি বলে দিতাম আল আজহারের অমুক ভাই, যিনি ওখান থেকে পড়াশোনা করেছেন, তার সূত্র মতে উনি প্রথম হয়েছে, তাহলে আপনি একটি প্রথম বুঝতে পারলেন। কিন্তু তারপরেও এই তৃতীয় সূত্র অনুযায়ী আপনাকে যাচাই করতে হবে যে ওটা আরেকটা সূত্র দিয়ে আপনাকে যাচাই করতে হবে এটা সত্য কিনা। তো এই চারটা জিনিস আমরা জানার চেষ্টা করব। প্রথমে একটু ভাববেন এটা কে প্রকাশ করতেছে, আসলেই সে প্রকাশ করতেছে কিনা। তৃতীয় হলো সেটা ক্রস চেক করবেন। দ্বিতীয় তিন তিন চারটা তথ্য দিয়ে, মানে মিডিয়া দিয়ে দেখার চেষ্টা করবেন। আর 4 নাম্বার হলো যে এটা প্রথম সূত্রটা কি, সোর্স কি, যে এটা কি ডিরেক্টলি উনি তথ্য দিচ্ছে না আরেকজনের থেকে দিচ্ছে। তাহলে আরেকজনের থেকে দিলে তো সেটা সত্য না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটা আপনার মধ্যে থাকতে হবে। এরপরে আমরা জানার চেষ্টা করবো এই যে দ্বিতীয়ত আমাদের দেখতে হয় যে যিনি বিষয়টা শেয়ার করলেন তিনি আসলেই তার আইডি কিনা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া চেনার আমরা বেশ কিছু তথ্য এখানে দিয়ে রাখছি। যে প্রোফাইল ছবি থাকে না অনেক সময়, বা দেখা গেছে যে একটা নাম থাকলো, সেলিব্রিটির একটা ছবি দিয়ে দিল, একজন আলেমের ছবি দিয়ে দিল, আজহারের ছবি দিয়ে দিল। তারপরে অ্যাকাউন্টটা নতুন হইতে পারে। তারপরে ইউজার নেমে দেখবেন যে সুন্দর নাম নেই, নাম দেওয়া আছে বিভিন্ন আদার্স, এই যে এখানে যেমন করিম 888 এরকম। তারপরে আপনারা দেখবেন যে যখন ফেক অ্যাকাউন্ট হয় বা বট অ্যাকাউন্ট হয়, তারা একই তথ্য কয়েকটা অ্যাকাউন্ট থেকে ছড়ায় এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনি বাস্তবতা পাবেন না, হয়তো এআই দিয়ে ছবি বানিয়েছে অথবা এরকম কিছু। এছাড়া আপনারা ইউটিউবে গিয়ে ফেক অ্যাকাউন্ট চেনার অনেকগুলো উপায় আপনারা খুঁজে পেতে পারেন। আহ, তারপরে আপনারা দেখবেন যে কমেন্টে আপনারা একটা বিজ্ঞাপনও দেখতে পারেন যে কেউ বলল যে এই জিনিসটা কেনেন, এটা অনেক ভালো, এই ওষুধটা ভালো। তখন আপনি কমেন্টে গিয়ে দেখবেন শুধু প্রশংসা, কেউ দাম জিজ্ঞেস করা বা আহ, নেতিবাচক মন্তব্য বা আহ, বেশ কিছু আপনি যেটা সাধারণ মানবিক জায়গা থেকে আপনি আশা করেন, এগুলো পাবেন না। আমি অনেক ব্যবহার করেছি, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো, হ্যাঁ সত্য বলেছেন, এগুলো যখন দেখবেন তাহলে বুঝবেন যে বট অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা পোস্টটাও ফেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ফেসবুকে যখন শেয়ার করার বিষয় থাকে, এখানে অনেকগুলো বিষয় থাকে। আহ অনেক সময় ফেসবুক থেকে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হয় যাতে করে তার ওই পেজটা অনেক বেশি তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এটা আপনি দেখলে আশা করি চিনতে পারবেন, বুঝতে পারবেন। এরপরে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে। ইউটিউব আর ফেসবুকের ক্ষেত্রে আপনি এই বিষয়টা বেশি সতর্ক থাকতে হবে যে আপনি দেখবেন যে কারো বিরুদ্ধে বলছে কিনা। যখন কোনো তথ্য সামনে আসবে তখন আপনি দেখবেন যে কারো বিরুদ্ধে বলতেছে কিনা। তাহলে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে এটা কারো বিরুদ্ধে কিনা। কারো পক্ষে হয় তাহলে সেটাও যাচাই করার বিষয় আছে, কিন্তু বিরুদ্ধে কিনা সেটাও আপনাকে যাচাই করতে হবে। তারপরে ইউটিউবে দেখা যায় যে থাম্বনেইলে লেখা আছে এটা, কিন্তু ভিতরে গিয়ে দেখেন যে ওই বিষয়ে কোনো আলোচনাই নেই। যদিও এই অ্যাকাউন্ট গুলো বেশি দিন টিকে না, কিন্তু যত ক্ষতি হওয়ার কিছুদিনের মধ্যে হয়ে যায়। এজন্য আপনাকে থাম্বনেইল দেখেই আপনাকে বিশ্বাস করা যাবে না, নিউজের শিরোনাম দেখেই আপনাকে বিশ্বাস করা যাবে না, নিউজের ভেতরে যাইতে হবে। এরপরে আমরা ইকো চেম্বার, অ্যালগোরিদম, এই দুইটা জিনিস আমরা জানার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে অ্যালগোরিদমটা এমন ভাবে সাজানো থাকে যে আপনি যদি আহ কি বলে
জমিয়তের হন, বা আপনি যদি ইসলামী আন্দোলনের হন, আপনি যদি খেলাফত হন, তাহলে দেখা গেছে যে আপনি ওই ঘরানার লোকদের আপনি পছন্দ করেন, ওদের ভিডিও ছবি বেশি দেখেন, তাহলে তাদের ছবি ভিডিও ওই বিষয়গুলো বেশি আসবে। তা এর কারণে কি হয়, আপনি যখন বিপরীত যে বিষয়, এটার যে বিপরীত অন্য কিছু হইতে পারে, সেই জিনিসটা আপনার মধ্যে আসে না। এটা পজিটিভ দিক আছে যে আপনি শুধু ইসলামিক বিষয়গুলোই ফেসবুকে রাখতে চান, তাহলে এখন আপনার তো অন ইসলামিক বিষয়গুলো আসার দরকার নাই। এটা যেমন ভালো কাজ করে, এটা ইউটিউবে অনেক ভালো কাজ করে, কিন্তু আহ ফেসবুক এমন একটা কাজ করে, মানে ফেসবুকে আগে কাজ করতো, এখন করে না। কারণ ফেসবুক অনেক বেশি বিজনেস বিষয়টা বেশি ফোকাস করে, তো এই জন্য। ফলে দেখা গেছে যে আপনি যাদের ফলো করেন না তাদেরটা সাজেশনে চলে আসে। আপনি ফেসবুকে এখন ঢুকলে, আগে আমরা ইমো ইউজ করতাম, কিন্তু ইমো অনেক বাজে হওয়ার কারণে ইমো আমরা বাদ দিয়ে দিছি অনেকে, বা কেউ আছে ওটা ইনস্টলই করে না। এরকম ফেসবুক অনেকটা ইমোর মতো হয়ে যাচ্ছে দিন দিন, অনেক বেশি। আপনি যখন স্ক্রল করেন, আপনি একটু হিসাব করবেন, 200টা স্ক্রল করার কারণে দেখবেন যে আপনার একদম ফ্রেন্ড লিস্টের কয়টা পোস্ট আসে। অধিকাংশ দেখবেন সাজেশন বা অমুক গ্রুপ ট্রুপ, যেগুলো আপনি কখনো ফলো দেন নাই সেগুলো চলে আসে, আর বিজ্ঞাপন প্রতি একটা দুইটা পর পর বিজ্ঞাপন চলে আসে। ফলে অ্যালগোরিদমটা ফেসবুকে একটু কম কাজ করে, যেহেতু অনেক বেশি আউট বিষয় সামনে নিয়ে আসে। আপনার বন্ধু ফ্রেন্ড লিস্টের যদি কেউ কোনো একটা পেজকে ফলো দিয়ে সেখানে ভিডিও দেখে, ওইটাও আপনার কাছে সাজেশন হিসেবে চলে আসে। এই বিষয় হলো অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা এই জন্য বলতেছি, আপনি যদি একটা ইকো চেম্বারের মধ্যে থাকেন, একটা পরিবেশের মধ্যে থাকেন, একটা তথ্য বাবলের মধ্যে থাকেন, যে সবসময় শুধু ইসলামিক বিষয়গুলো আসে, তাহলে দেখবেন যে ইসলামিক বিষয়গুলো যে যত ভুল তথ্য ছড়ানো হয় সেইগুলো সামনে আসবে। কিন্তু আপনাকে এগুলোর থেকে একটু বাহির হয়ে আসতে হবে। আপনার পরিবেশের বাহিরেও বিভিন্ন পেজ, এগুলো আপনাকে একটু মানে ফলো দিতে হবে। ফলে আম, বিশেষ করে বিশ্বস্ত মাধ্যমগুলো, ধরেন ইসলাম বিদ্বেষী না, কিন্তু উনি জেনারেল মাইন্ডেড, উনি মাঝে মধ্যে অনেক মানে বিশ্লেষণমূলক বিভিন্ন তথ্য দেন, তাহলে আপনাকে আপনার উচিত তাকে একটু ফলো দিয়ে রাখা। তাহলে হবে কি, তারা যদি ইসলাম বিরুদ্ধে কোনো কিছু, এমন কিছু ব্যক্তি আছে যারা ইসলামের বিরুদ্ধে বলে না, কিন্তু অনেক বেশি বিশ্লেষণ দেয়, তো তাদের বিষয়গুলোও কিন্তু আপনি ফলো করে, আপনার মধ্যে যখন বেশ কিছু একটা অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি হবে, তখন আপনি সহজে বুঝতে পারবেন যে কোনটা আসলে ভুল তথ্য, কোনটা সঠিক তথ্য। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে। গুজবের মধ্যে অনেক বড় একটা বিষয় ছিল, সেটা হলো পদ্মা সেতু আহ মানুষের মাথা লাগবে, এই গুজবটি। এটার কারণে সারা দেশে অনেক বেশি আহ আহ, আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই গুজবটা, এটা সামনে নিয়ে আসলাম যে এটা প্রাণহানি ঘটিয়েছিল অনেকগুলো মানুষের। তো এই যে সরকারি হিসাব মতে 5 জন মারা গেছে, বিশেষ করে একজন মা, তার মেয়েকে স্কুলে দেওয়ার পথে তাকে মেরে ফেলা হয়েছে আহ ছেলে ধরা হিসেবে। এটা দেখেন গুজবের কারণে কি হইতে পারে, মানে গুজবের কারণে মানুষের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে অনেকগুলো মানুষ। আরেকটা অনেক বড় ঘটনা হলো এই দ্বিতীয়টা, কুমিল্লার মন্দিরের মধ্যে কোরআন রেখে রেখে দেওয়ার ঘটনা। দেখেন, আপনি যদি ওই ইকো চেম্বারের মধ্যে না থাকতেন, আপনি সব ঘরানার লোকদের মধ্যে আপনার ফলোয়ার থাকতো, তাহলে আপনার কিছু বিশ্বস্ত সূত্র থাকতো। কেউ কেউ ওই এই গুজবের মধ্যে, কুমিল্লার ঘটনার আমিও তো ওই সময় ছিলাম, ফেসবুকে এটা নিয়ে বেশ লেখালেখি হয়েছে। আমরা দেখেছি যে সেখানে বেশ কিছু লেখালেখি আমাদের সামনে চলে আসছে। সেখানে অলরেডি আমি নিজেও তাদের থেকে জেনে শুনে আমি দেখলাম যে হ্যাঁ, এটা ইচ্ছাকৃতভাবে কেউ একজন রাখতে পারে। ফলে আমি এটা নিয়ে আলোচনা করা বন্ধ রাখছি। এটা সত্য কি ওটা জানার আগে এটা নিয়ে, যে হ্যাঁ এখন এটা নিয়ে আমাদের এই করা উচিত, এই করা উচিত, এগুলো বলার হচ্ছে সত্যতা কি, এটার জন্য আমরা অনেক বেশি দাবি করেছিলাম। তো শেষমেশ দেখা গেল যে সেটা সর্বশেষ সেটা প্রমাণিত হয়েছে যে কেউ একজন ইচ্ছা করে একটা লোককে দিয়ে ওখানে রাখানোর ট্রাই করছে। তো এই এই ঘটনার সত্যতা যাচাইয়ের আমরা একটা
মানে হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা দেশে অনেকগুলো প্রাণহানির ঘটনার পাশাপাশি আহ ভিন্নধর্মী ব্যক্তিদের উপর একরকম জুলুম করা হয়েছে। তো এটা যদি আমরা এই ইকো চেম্বারে না থেকে আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তিদের ফলো করে রাখতাম বা একটা অ্যালগোরিদমের বাইরে থাকতাম, তাহলে আমাদের মধ্যে এই ভুল তথ্যটা কম ছড়াতো বা আমরা যাচাই করার সুযোগ পেতাম। তো এইটা একটা বিষয়। এছাড়া এক্ষেত্রে আরো বেশ কিছু অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তার মধ্যে আমি একটা উদাহরণ দিই আপনাদের, বাস্তব উদাহরণ। সেটা হলো লালমনিরহাট আমার বাড়ি। লালমনিরহাটের ওই ঘটনাটা আপনারা হয়তো জেনে থাকবেন যে একটা লোক মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজের পরে সে কোরআন ধরতে গেছে, তো কোরআন তার হাত থেকে পড়ে গেছে। তখন কোনো কারণে একজন ছড়াইছে যে সে কোরআন বিদ্বেষী, কোরআন লাথি দিছে। তখন আশপাশে মাইকিং করে কথাবার্তা বলে মানুষ জড়ো করে ওই দুইজন ব্যক্তিকে আহ গণপিটুনি দেওয়ার পরে তাকে, তার মধ্যে মূল যে অভিযুক্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু আমি আমার ব্যক্তি পরিচয় দিয়ে আমি ওই লোকের, মানে ওই লোককে চেনে, তার মা- তার সে আবার আমি চিনি, মানে তার মাধ্যমে আমি জেনেছি ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজ কখনো মিস দেয় না। এই লোকটাকে কোরআন অবমাননার অপরাধে গণপিটুনি দিয়ে এবং পুড়িয়ে মারা হয়েছে। তাহলে এই জিনিসটা যে আমাদের মাধ্যমে ছড়ালো, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় নাই, এটা ওই পরিবেশে ওই গ্রামের মধ্যেই ঘটনাটা ঘটেছে। কিন্তু কেউ একজন বলল যে সে কোরআন অবমাননা করেছে। প্রথমেই কিন্তু আমার কাজ হলো ফাতাবাইয়ান, তাবাইয়ান, তাবাইয়ুন, যে এই জিনিসটা ফ্যাক্ট চেকিং, এই জিনিসটা আমার মধ্যে আসা উচিত যে আসলে কি অবমাননা করেছে, কে দেখছে। এটা হুজুগে বাঙালি যেমন অনেকে বলে যে হুজুগে বাঙালি। তো এটা আসলে শুধু আমাদের সমস্যা না, সারা বিশ্বেই আছে। সারা বিশ্বে এই জিনিসটা ঘটে। এটা হলো সাধারণ আহ, মানে মানুষের যার মধ্যে সচেতনতা কম, তার মধ্যেই বা বিশেষ করে সারা বিশ্বে এটা হইতে পারে। বিশেষ করে যাদের মধ্যে শিক্ষাযোগ্যতা কম, তাদের মাধ্যমে এই ভুলগুলো বেশি হইতে পারে। সুতরাং হুজুগে বাঙালি শুধু বাঙালির সমস্যা না, শুধু হুজুরদের বা শুধু কম জানা মানুষের সমস্যা এরকম না। এটা একজন শিক্ষিত মানুষও করতে পারে, ফ্যাক্ট চেকিং যদি তার মধ্যে জানা না থাকে, তার মধ্যে যদি ফ্যাক্ট চেকিং নিয়ে কোনো গুরুত্ব না থাকে, আচ্ছা একটু যাচাই করে নেই, এই ধরনের চিন্তা যদি তার মধ্যে না থাকে, তাহলে সে কোনো না কোনো ভাবে অবশ্যই এই ভুল তথ্য বা ভুল কাজের শিকার হবেই। তো এই জন্য দেখেন, আহ একটা লোককে কিভাবে পুড়িয়ে মারা হলো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে অপবাদ দেওয়া হলো কোরআন অবমাননা। তো এই জন্য আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমি একটু সময় থাকলে আমি একটু যাওয়ার চেষ্টা করব একটা ওয়েবসাইটে, এখানে গিয়ে আমরা জানার চেষ্টা করবো আরো কিছু। আচ্ছা, শেয়ার করার আগে আপনাকে 7টা বিষয় দেখতে হবে। একটা হলো, আমি কি এই মুহূর্তে রাগান্বিত বা আবেগ আপ্লুত বোধ করছি? আপনাকে বললো যে এ অমুককে মেরে ফেলেছে, আপনি অনেক রাগ হলেন। যদি আপনার মধ্যে আবেগ কাজ করে অনেক বেশি, তাহলে আপনি সতর্ক হবেন, আচ্ছা এটা সত্য কিনা, এই প্রশ্নটা দেবেন। তারপর অন্তত 2টি স্বতন্ত্র বিশ্বস্ত মাধ্যমে কি একই তথ্য পাওয়া যাচ্ছে, অন্তত 2টা স্বতন্ত্র বিশ্বস্ত হতে হবে। 2টা মাধ্যমে, এক মাধ্যমে যাচাই করে আপনি বিশ্বাস করবেন না, 2টা লাগবে। তারপরে এই তথ্যের প্রাইমারি উৎস কে, আমি কি সেই উৎস পর্যন্ত পৌঁছেছি? ওই যে আমি বললাম মিশরের আল আজহারের মেধাবী নাজমুল ইসলাম, দেখেন প্রাইমারি উৎস কিন্তু আমি হইতে পারি না, কারণ আমি মিশরেও থাকি না। আমি ওখানকার আহ, এমন না যে আমি সবসময় ওখানকার আমি প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি, এরকমও না। তার মানে কি আমি প্রাইমারি উৎস না? আপনাকে যাচাই করতে হবে আমি যদি এই কথাটা বলে থাকি। 4 নাম্বার হলো, ছবি বা ভিডিও কি রিভার্স ইমেজ সার্চ যাচাই করা হয়েছে? আপনার কাছে যদি কোনো একটা ছবি আসে যে অমুক লোকটা অপরাধ করেছে বা অমুকের ওই কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তাহলে আপনাকে এখন আগে যাচাই করতে হবে এটা কি যাচাই করা হয়েছে। আপনি যদি নিজে যাচাই না করতে পারেন, তাহলে বিশ্বস্ত যে যাচাই করার মাধ্যম আছে সেগুলোতে আপনি যাইতে পারেন। তারা কিন্তু এখন ভাইরাল বিষয়গুলোতে খুব সহজে যাচাই করে। আমি শুরুতেই আপনাদের কিছু প্রতিষ্ঠানের তথ্য দেখিয়েছিলাম,
যে এই যে রিউমার স্ক্যানার আছে, দা ডিসেন্ট আছে, এগুলোর বিশ্বস্ততা নিয়ে আমি শেষে কথা বলবো। তারপরে বুম আছে, ফ্যাক্ট চেক বিডি আছে। তার মধ্যে এই প্রথম বুম পর্যন্ত এই কয়েক চারটা আপনারা যদি একটু, তাদের ওয়েবসাইট আছে, তাদের পেজ আছে, তাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক চ্যানেল আছে, এগুলো আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। সেখানে গিয়ে একটু দেখতে পারেন যে ওরা কি বলে। এছাড়া আজকে আমাদের এই ফ্যাক্ট চেকিং যে ক্লাস আছে, এই ক্লাসটার মাধ্যমেও আপনারা বেশ কিছু নিজে নিজেই অনেক কিছু যাচাই করা শিখে যাবেন। সচেতন আলেম সমাজের পক্ষ থেকে আজকের যে আয়োজনটা, এই আয়োজনটা, এই 3টা ক্লাস যদি আপনারা পূর্ণ করেন, তাহলে আপনারা নিজেরাই এক একজন ফ্যাক্ট চেকার হয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমরা আহ ধীরে ধীরে এটা জানার চেষ্টা করব। তো তাহলে আমাদের কি করতে হবে, যে এটা যাচাই করা হয়েছে কিনা ছবি বা ভিডিওটা। বললো যে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, দেখেন যে এরকম একটা ভিডিও, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, অনেক বেশি শেয়ার দিচ্ছে। তো এটার কারণে কারো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটা কি আফগানিস্তানের ভিডিও? পাকিস্তান ভারতের উপর হামলা করেছে, এই যে দেখেন পাইলট কিভাবে দৌড় দিয়ে যাচ্ছে, এই ভিডিও আপনাকে দিল। কিন্তু এ কি আসলে আজকের ঘটনা, নাকি আহ উজবেকিস্তান রাশিয়ার কোনো একটা ঘটনা, সেখানে পাইলট পালিয়ে যাচ্ছে, সেই ভিডিও আপনাকে আজকে শেয়ার দিয়েছে? এটা কি যাচাই করা হয়েছে কিনা, এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। 5 নাম্বার হলো যে পোস্ট দাতার অ্যাকাউন্ট বা পেজ কি বিশ্বাসযোগ্য ও পরিচিত। ওই যে শুরুতে বলেছিলাম যে এটা আসলে আমি যদি শেয়ার দিতে গিয়ে এটা আমার আইডি কিনা, আমি নোমান বিল্ডার আইডি কিনা, এটা আপনাকে যাচাই করতে হবে। তো হইতে পারে আমার নামে অন্য কেউ চালাচ্ছে। তারপরে শেয়ার করলে কারো ক্ষতি বা বিদ্বেষ ছড়ানোর ঝুঁকি আছে কিনা। এই যে ভূমিকম্প, এটা কিন্তু ক্ষতি বা বিদ্বেষ ছড়ানোর মতো কিছু নাই। কিন্তু আপনি যখন বললেন যে ভারতে আহ পাকিস্তান ভারতের বিমান উড়িয়ে দিয়েছে বা ভূপাতিত করেছে, এখন আপনি এটা শেয়ার করলেন, এটা কিন্তু ভারতের একটু ইমেজ নষ্ট হচ্ছে, যে কোনো ভাবে একটা নেতিবাচক দিক। তাহলে আপনাকে আগে যাচাই করতে হবে, এটা হলো বিষয়। তারপরে নিশ্চিত না হলে আমি কি নীরব থাকতে প্রস্তুত। 7 নম্বর কথা হলো যে এই বিষয়টাতে যদি আমি নিশ্চিত না হই, তাহলে এটা কি আমাকে আহ আমি এ বিষয়ে কথা বলবো না, তাহলে সেটার জন্য আমি নীরব থাকতে প্রস্তুত আছি কিনা। তো দৈনন্দিন আপনি যখন তথ্য প্রযুক্তির এই সমাজে পরিবেশে আছেন, এক্ষেত্রে আপনাকে শেয়ার করার আগে এই 7টি প্রশ্ন আপনি নিজেকে করবেন। আর যদি ভুল তথ্য শেয়ার করে ফেলেন, সাথে সাথে ডিলিট করবেন, ডিলিট করে আবার একটা সংশোধনী পোস্ট দেবেন, যা আমার মাধ্যমে এরকম একটা ভুল তথ্য ছড়িয়েছিল। এই বিষয়টি শেয়ার করা জরুরি, এটা আমাদের জন্য যেমন জরুরি, একটা মিডিয়া যদি প্রকাশ করে, ওই মিডিয়াও তাকে শেয়ার করতে হবে। এখন সর্বশেষ আমি আপনাদের বলবো যে আমরা যারা মেম্বারে দাঁড়িয়ে বা সামাজিক মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে আমাদের কথা পৌঁছে যায়, আমাদেরকে অনেক মানুষ বিশ্বাস করে। আমি একজন আলেম, হুজুর, টুপি মাথায় আছে, এই জন্য আমাকে বিশ্বাস করে, তাহলে আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যে যেহেতু বলেছেন ফাতাবাইয়ানু, যাচাই করো, তাহলে আমাকে কিন্তু যাচাই করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার কাছ থেকে একটু প্রশ্ন নেব, তার আগে আমি একটু ওয়েবসাইটে গিয়ে আমি কিছু বিষয় আপনাদের দেখাই। এই যে রিউমার স্ক্যানার একটা পেজ আছে, এখানে দেখেন, আমি এখানে যাচ্ছি, এখানে ধর্মীয় বিষয়টা যদি শুরুতে আসে, এখানে প্রথম 3টাই আপনারা দেখেন। মাদ্রাসায় হুজুরের শিশু নির্যাতনের দাবিতে আলজেরিয়া ভিন্ন ঘটনা ভিডিও প্রচার, মানে আলজেরিয়া বাবা তার ছেলেকে মারতেছে, এই ভিডিওটা ছড়িয়ে বলতেছে যে দেখেন মাদ্রাসায় কিরকম নির্যাতন আছে। তাহলে এটা কে ছড়াইছে? যারা মাদ্রাসার নির্যাতনের বিরুদ্ধে বলতে। আপনার আওয়াজ শোনা যাইতেছে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে দ্বিতীয় ঘটনাটা দেখেন, ভারতে মুসলিম মন্দির ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের পুরানো ঘটনা। তার মানে ভারতে মসজিদের
ভাঙচুর ও মসজিদ বিরোধী কিছু একটা চলতেছে। তো বাংলাদেশিরা যারা একটু হুজুরের বিদ্বেষী তারা বলতেছে এই দেখো হুজুররাও মন্দির ভাঙা শুরু করছে। তার মানে কি হুজুরের বিরুদ্ধে লোকরা এই গুজবটা ছড়াচ্ছে, কিন্তু আসলে এটা মন্দির ভাঙা না। 5 আগস্টের পরে ঠাকুরগাঁওয়ে একটা পার্কের মধ্যে ভাঙচুর চলতেছিল, সেই ভিডিওটা। এত ডিটেলসে যাচ্ছি না। আর থার্ডটা দেখেন, মানে আমি বলার চেষ্টা করছি যে কারা ছড়াচ্ছে। প্রথমটা মাদ্রাসার বিরুদ্ধে যারা তারা, দ্বিতীয়টা হুজুরদের বিরুদ্ধে যারা তারা, তৃতীয়টা হলো ইসকন সদস্যদের অস্ত্র প্রদর্শনী দাবিটি ভুয়া। ভিডিওটি আশুরার। এই যে এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে আশুরার অস্ত্র প্রদর্শনী। শিয়া যারা ধর্মাবলম্বী আছে তারা এইভাবে মিছিল করে। তো এই আহ, অস্ত্র প্রদর্শনীর ভিডিওটা ছড়িয়ে বলতেছে দেখেন যে ইসকন কিভাবে অস্ত্র প্রদর্শনী করতেছে। তাহলে এই জিনিসটা কারা ছড়াচ্ছে? যারা হিন্দু বিরোধী, ইন বিরোধী। ইসকনের অনেক কাজ নিয়ে, অনেক বিতর্কিত কাজ নিয়ে আমাদের অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আমরা জানি যে ইসকনের অনেক কাজ বিতর্কিত। সো তাদের বিরুদ্ধে অনেক সত্য তথ্য দিয়ে আমরা তাদের বিরুদ্ধে বলতে পারি, কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বলার কিন্তু কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা ইসকনের বিরুদ্ধে, তারা আশুরের একটা ভিডিও দিয়ে ইসকনের বিরোধিতা করতেছে। তার মানে কি এই ভিডিও ভুল তথ্যগুলো, মানে সব ঘরানার ব্যক্তি ভুল তথ্য ছড়ায় এবং সেটা যাচাই না ও, করে। তো আমাদের, আপনি এখানে গেলে অনেক কিছু দেখতে পাবেন। তারপরে এখানে পরিসংখ্যান দেখতে পারবেন এদের ওয়েবসাইটে। পরিসংখ্যান এই যে 2026 সালে এই 6 মাসে আসলে কোন কোন বিষয়ে কোন মিডিয়া সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে এই জিনিসগুলো আপনি এখানে পাবেন। তারপরে প্রথম সারির কয়েকটা দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে কোন ধরনের তথ্যগুলো জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, সবচেয়ে বেশি এই 6 মাসে আন্তর্জাতিক এবং রাজনীতি বিষয়ে বেশি গেছে ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে। তারপরে বিভিন্ন ইস্যু ভিত্তিক হইতে পারে, কোন দলের বিরুদ্ধে বেশি গুজব ছড়িয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি ছড়াইছে, বা অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে না, আওয়ামী লীগ নিজেই তাদের পক্ষে ইতিবাচক বিভিন্ন সংবাদ, এই শেখ হাসিনা আসতেছে বা এই ধরনের বিভিন্ন গুজব তথ্য দেয় না। তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলার লোক খুব কম, যেখানে বিএনপির বিরুদ্ধে নিউজ গুলো একটু, ভুল তথ্যগুলো বেশি হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বেশি দেখতে পাচ্ছি পক্ষে। কোন ব্যক্তি নিয়ে, এরকম দেখা গেছে যে অনেক কিছু পরিসংখ্যান আপনারা এখানে পাবেন, এবং এখানে গেলে আপনি লেটেস্ট অনেকগুলো তথ্য আপনারা দেখতে পাবেন। এরকম আরো অনেকগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে। আমি আপনাদের লেকচার শিটে আপনারা আজকে যে লেকচার দেওয়া হয়েছে এই বিষয়গুলো বিস্তারিত আরো পড়তে পারবেন। যারা শুরু থেকে ছিলেন না তারাও একটু ধারণা নিয়ে রাখতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। জি। হুজুর বলেছিলেন যে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট গুলোর বিষয়ে মানে বিশ্বস্ততার ব্যাপারে কথা বলতে। ও আচ্ছা, হ্যাঁ। এখন আমার এক্ষেত্রে প্রশ্ন হলো যে আপনি প্রশ্ন করতে পারেন যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর বিশ্বস্ততা। দেখেন, মিডিয়ার বিশ্বস্ততা নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলতে পারি। যে প্রথম আলো, তো বাংলাদেশে লিডিং যে মিডিয়াগুলো তার মধ্যে কিন্তু অবশ্যই প্রথম আলো শক্তিশালী অবস্থানে আছে। ওই যে আপনাকে শুরুতে আমি বলেছিলাম যে আপনাকে কে ছড়াচ্ছে এটা আপনাকে যাচাই করতে হবে। এখন প্রথম আলো যদি বলে যে আহ, আফগানিস্তানে নারীদের উপর নির্যাতন করা হচ্ছে, তাহলে আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে। কিন্তু যদি প্রথম আলো বলে যে আমেরিকায় প্রতিদিন গড়ে শুধু আহ, গোলাগুলিতেই এতগুলো মানুষ মারা যাচ্ছে, তাহলে প্রথম আলো আমেরিকার বিরুদ্ধে নিউজ ছড়াবে এরকম ইন্টেনশন অবশ্যই থাকার কথা না। কিন্তু প্রতিদিন গোলাগুলিতে প্রতিদিন 300 করে মানুষ, 30 জন, গড়ে 30 জন করে মানুষ মারা যায়, এটা হলো সর্বনিম্ন। 100-200 মানুষের দিনে মারা যায়, তাদের ওখানে অস্ত্র বিষয়টা এত খারাপ, তাহলে এটা নিয়ে তো প্রশ্ন, সাধারণত প্রশ্ন করার প্রয়োজন হয় না। তো এইভাবে আপনাকে এখন দেখতে হবে যে ওই যে বলেছিলাম যে দুইটা যাচাই করতে হবে। যদি আপনি রিউমার স্ক্যানার দেখেন, তাহলে দেখেন যে দা ডিসেন্ট নতুন আসছে, তাহলে তারা কি বলতেছে আপনি দুইটা। এবং এখন আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি নিজেও যেহেতু একজন ফ্যাক্ট চেকার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ।
তাহলে আপনি প্রথমে একটা ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠানের মাধ্যমে দেখলেন, দ্বিতীয়বার আপনি নিজে গিয়ে, তারা তো বলে দেবে যে আমরা এই আহ, আফগানিস্তানের অমুক পেজের মধ্যে পেয়েছি, আপনি গিয়ে দেখবেন ওই পেজটা আসলে আছে কিনা। তারপরে বলেছে যে আমরা যাচাই করে দেখেছি এটা 2019 সালের অক্টোবরে, তাহলে আপনি গিয়ে দেখেন যে সেটা 19 সালের অক্টোবর কিনা। এই যাচাইগুলোর করার সুযোগ থাকবে। তো ক্রস চেক করতে হবে। তো বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তার মানে এই না সবকিছু মিথ্যা হইতে পারে। তো অনেক ইনশাল্লাহ অনেক আমরা, ধন্যবাদ। জি, হ্যাঁ। অনেক অনেক শুক্রিয়া। অনেক আসসালামু সুন্দর আলাইকুম। আলোচনা ছিল। একটু একটু আমরা, একজন প্রশ্ন করেছে যে আমরা ফ্যাক্ট চেকিং সম্পর্কে কিভাবে জানতে পারবো এবং সেটার পদ্ধতি কি হবে। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল এই বিষয়ে, ফ্যাক্ট চেকিং কি, কেন জরুরি, এই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দুটা ক্লাস, শুক্রবার ঠিক একই টাইমে এবং শনিবার ঠিক একই টাইমে, আপনারা ফ্যাক্ট চেকিং কিভাবে করবেন, কোন সাইডের মাধ্যমে কি কি টুলস আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা জরুরি আলোচনা করব এবং খুব ইফেক্টিভ আলোচনা হবে ইনশাল্লাহ। যে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা 2-3 জনের বেশি নিতে পারবো না ইনশাল্লাহ। জি, আজকে যে জি যেমন কাউসার ভাই বলেন। কালের কণ্ঠ, জি, হাসনাত আব্দুল, যে আজকে কালের কণ্ঠ যেরকম এই হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে প্রায় 8টা 9টা পোস্ট করছে, প্রত্যেকটা পোস্টে মনে হয়েছে যে এগুলো ফেক এবং বানোয়াট। এই হাসনাত আব্দুল্লাহ নিজেও দাবি করছে, কিন্তু এগুলো যে ফেক বানোয়াট, এগুলো আমরা আমাদের বোঝার উপায় কি? আচ্ছা, ইনসিডেন্টটা বিষয়ে আমি এখনো দেখি নাই, মানে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কালের কণ্ঠ নিউজ প্রকাশ করেছে, তাই তো? জি 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 তো হাসনাত আব্দুল্লাহ সেটা ফেক দাবি করছে বলতেছেন? জি 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 হ্যাঁ, জি এটা, হ্যাঁ, এখন আপনি যাচাই করবেন কিভাবে? তাহলে আসলে বিষয়টা আসলে কে, আমি আরেকটা জিনিস আপনাদের আমি এই বিষয়টা বলতে চাইছিলাম। তো আমরা তো অনেকে ইলমুর রিজাল্ট সম্পর্কে জানি। আচ্ছা, যে কোনো একটা নিউজ সাইটে যাই। ওয়েবসাইট গুলোতে ডাইরেক্ট গেলে আমি শেয়ার দিচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। জি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই নিউজের মধ্যে যখন আমরা প্রশ্ন করব, এই যে হবিগঞ্জে হামলায় আহত, আহ, এটা বললো, তাহলে নিউজের শিরোনাম দেখে আমরা কখনো উম, কোনো বিচার করব না। এটা আমাদের প্রথম দেখতে হবে। দ্বিতীয়ত, এখানে কি দাবি করছে? হবিগঞ্জে হামলায় আহত। আচ্ছা, ধরেন আপনি বিএনপি পন্থী, তাহলে আপনাকে বুঝতে হবে যে হবিগঞ্জে কোনো হয় নাই, কোনো আহত হয় না। এটা আপনার চিন্তা থাকতে পারে। তাহলে এই যে আহত যে হয়েছে, তাহলে আপনাকে যাচাই করতে হবে কে বললো আহত। তারপরে বললো যে বাঁ চোখে অস্ত্রোপচার, অস্ত্রোপচার হয়েছে, এটা কে বললো? ডান চোখের দৃষ্টি ঝাপসা, এটা কে বললো? এই বিষয়গুলো আপনাকে নিউজে উপরে দাবি করা হয়েছে, আপনার দাবি অনুযায়ী সোর্স দেখতে হবে। তাহলে এখানে দেখেন তারা বলছে যে আহ, এই যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তার চোখের অস্ত্রোপচার করা হয়। তাহলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যদি এই অস্ত্রোপচার করা হয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের বক্তব্য এখানে থাকতে হবে, এখানে দেখতে হবে যে, তারপরে আপনার আহ, আহত হয়েছে এটা তো নিশ্চিত, যেহেতু একটা উম, হাসপাতালে ভর্তি হয়েছে। তাও নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত না ডাক্তার কোনো বক্তব্য দিচ্ছে। কোনো ডাক্তার বক্তব্য দিলে ডাক্তারের টাইটেল আছে কিনা ঠিকঠাক। তারপরে আপনি কিন্তু ওই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে আবার ওই ডাক্তারের নামটাও আপনি দেখতে পাবেন। তাহলে প্রাথমিকভাবে আপনি এই যাচাইগুলো করতে পারবেন। এটা অনেকগুলো নিউজে অনেকে এই সোর্সিং এর ব্যাপারে আমি আপনাকে একটা ঘটনা বলি। আমাদের সময় টিভিতেই আপনারা একটা ঘটনা জানেন কিনা, যে আহ, গাজীপুরে আহ, ওই যে একটা লোক তার স্ত্রী এবং তার শ্যালক, তার 3 সন্তানকে মেরে ফেলেছিল পরকীয়ার ঘটনায়। এটা জানা আছে তো নাকি? জি শুনেছিলাম। ফোরকান নাম, হ্যাঁ, ফোরকান নাম ওই লোকটা।
তো এই নিউজটার অনেকদিন পরে এসে আমাদের রিপোর্টার বললেন যে আহ, তার মরদেহ পাওয়া গেছে, পদ্মা পদ্মা নদীতে ফোরকানের মরদেহ পাওয়া গেছে। তো এটা কোনো মিডিয়াতে এখন পর্যন্ত প্রকাশ নেই। রিপোর্টার আমাকে তখন আমি বললাম যে কে বলছে। অলরেডি আমাদের সময় টিভিতে স্ক্রলেও যাচ্ছে যে আহ, ফোরকানের মরদেহ পদ্মা নদীতে পাওয়া গেছে। তাহলে স্ক্রল যাচ্ছে, আমরা স্ক্রল গেলে আমরা সেই নিউজটা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করি না, আগে যাচাই করি। তখন আমি রিপোর্টারকে বললাম যে এটা কে বলছে। বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমার বিশ্বস্ত সূত্র বলছে। তখন আমি সাথে সাথে সেই সূত্রটা, যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলছে যে পদ্মা নদীতে তার আহ মরদেহ পাওয়া গেছে, এই জিনিসটা আমি বললাম, মানে নিউজে দিলাম। আমি নিউজ দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা কালবেলা লিড করে ফেলছে। আমরা কিন্তু লিড করিনি, যেহেতু আমাদের সূত্র এখনো স্ট্রং না। কালবেলা লিড করেছে, তারপরে আরো আহ 2-1টা, আমার অন্য মিডিয়াগুলো মনে নাই, 3 থেকে 4টা হুবহু আমারটা কপি করে তারা প্রকাশ করছে। আমি বলছি যে সে পদ্মা নদী থেকে যখন লাফ দিয়েছে আত্মহত্যার জন্য, সাথে কাঁপা গেছে, কারণ রিপোর্টার আমাকে এটা জানাইছে। এর 10 মিনিট পরেই পুলিশ প্রেস ব্রিফিং করলো। তো পুলিশ প্রেস ব্রিফিং এ বললো যে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে একটা লোক পদ্মা নদীতে লাফ দিচ্ছে। এই ভিডিওটা আমরা যখন ফোরকানের আত্মীয় স্বজনকে দেখাইছি, তারা বলছে যে এটা ফোরকান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তার মরদেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে কি হলো? আমি সোর্স দিলাম নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তির। তাহলে আপনি এই আমার প্রথম নিউজটাতে যখন আপনি দেখলেন, তখন আপনার মধ্যে দেখতে হবে সময় টিভি কোন সোর্স দিয়েছে। বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক। নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিএনপির শীর্ষ কয়েকজন ব্যক্তি বলছে, জামাতের, জমিয়তের, মামুনুল হকের তার বিশ্বস্ত একজন সহকারী, তারপরে অমুকের ব্যক্তির একজন বিশেষ সহকারী, এই সূত্রে জানা গেছে। এই ধরনের যত সূত্র থাকবে আপনাকে কখনো বিশ্বাস করা যাবে না। তার মানে হলো আপনি যে নিউজ দেখবেন, সেটা সেটা যেই প্রকাশ করুক না করো, দেখবেন যে সোর্সটাকে, তাহলে সোর্সটা আসলে বিশ্বস্ত হওয়ার মতো কিনা। এমনকি পুলিশ যে প্রেরিং দিচ্ছে সেটাও তো বিশ্বস্ত হওয়ার মতো না, কারণ আমরা জানি যে পুলিশ কতভাবে নাটকীয় ভাবে অনেক কথা বলতে পারে। তার মানে আপনাকে ক্রস চেক করতে হবে। পুলিশও বললেও সেটা আপনাকে ক্রস চেক করতে হবে। তো ক্রস চেক করার যদি সুযোগ না থাকে, এখন হাসনাত আব্দুল্লাহ এটা ফেক দাবি করছে, কালের কণ্ঠ সেটা দাবি করছে, তাহলে উভয়ের সোর্স গুলো মিলান। উভয়ের দাবির প্রেক্ষাপটে যে সোর্স গুলো আছে, প্রেক্ষাপট ওই জায়গাগুলো দেখেন। আপনি যদি মিডিয়াতে থাকেন তাহলে আপনার প্রতিনিধি পাঠান। এইভাবে আর কি অনেক যাচাই বাছাই করতে হবে। ঠিক আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সচেতন আলেম সমাজের ব্যানারে এবং উদ্যোগে আজকের এই আয়োজনে আপনারা প্রাণবন্তভাবে উপস্থিত ছিলেন এবং অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্ট চেকিং কিভাবে করবে, পদ্ধতি কি। আমরা তো মাত্র একটা ক্লাস করলাম, আমরা আরো 2টি ক্লাস কালকে ঠিক একই সময় আপনাদের উপস্থিতি কামনা করছি এবং ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের এই দ্বিতীয় যে পর্বগুলো ফ্যাক্ট চেকিং কিভাবে করবেন, কোন টুলস ব্যবহার করবেন, কিভাবে আপনি তথ্য যাচাই করবেন, কার কার কাছে আপনি কিভাবে কোন সূত্রে কথা বলবেন, এই বিষয়গুলো আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। আর সচেতন আলেম সমাজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।